আজ আমরা লাইভে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি শুধু ক্রিকেট নয়, বরং সম্পর্ক বলা ভালো। ভারত বাংলাদেশের সম্পর্ক আবেগ আর কূটনীতির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হলো, তারপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। অনেক প্রশ্ন, মোস্তাফিজকে বাদ দেওয়ার আসল কারণ কি? যাকে প্রায় 9 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, তাকে বাদ দেয়া কি যুক্তিসঙ্গত? আইপিএল এর আগে খেলেছেন এমন বাংলাদেশি বহু তারকা ক্রিকেটার, তাদের ক্ষেত্রে কি হয়েছিল? সেই সিদ্ধান্তে কার ক্ষতি হলো কিংবা কারই লাভ হলো? সম্পর্ক যখন এমনিতেই তলানিতে, তখন ক্রিকেটেও কি ভুল বার্তা গেল? প্রিয় দর্শক, প্রাসঙ্গিক প্রসঙ্গের লাইভে আজ আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজব। ভারত বাংলাদেশের সম্পর্কে কতটা নেতিবাচক প্রভাব পড়লো, সেটা যদি দর্শকদের সামনে শেয়ার করো। দেখো, আমি আমার নিজস্ব উপলব্ধি যদি বলি, আমি একটি পড়াশোনা জানা ছেলে, শিক্ষিত ছেলে, অবশ্যই সাংবাদিকতা করি, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত, ভারতীয় নাগরিক, বিশ্ব নাগরিক। আমি আমার নিজস্ব পড়াশোনা, পাঠ, জ্ঞানগম্ভী, আমার প্রাজ্ঞতা, আমার যা কিছু আমি করি, আমি ভাবছি আমি আগামীকাল থেকে আর এই কথা আর বলবো না। আমি নিজের মুখ থেকে বলবো না ভারতীয় নাগরিক হিসেবে যে ভারতটা ধর্মনিরপেক্ষ দেশ। আমি খুব লজ্জিত, অপমানিত ভারতের একজন স্বাধীন নাগরিক হিসেবে। আমরা যেখানে গর্ব করি যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ দেশ, একজন স্বাধীন নাগরিক হিসেবে এটা বোধহয় আমার আগামী দিন থেকে এই গর্ব করে বলাটা এটা বাতুলতা হবে আমার মনে হয়। আমি গোটা বাংলাদেশের এই সম্মানীয় ক্রিকেটার এবং গোটা পৃথিবীর ক্রিকেটারদের কাছে আমি ব্যক্তিগতভাবে ভারতীয় নাগরিক, একজন পেশাগত সংবাদ কর্মী। আমরা প্রথম কলকাতা, ভারত বাংলাদেশের দুদেশের সম্পর্ক, গোটা পৃথিবীতে বসবাস করি নাগরিকদের অধিকার, বিশেষত ভৌগোলিক, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহাসিক সম্পর্ক। আমি বাংলাদেশি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী ব্যক্তিগতভাবে যে এই অপমান আমার মনে হয় গোটা দুনিয়ার ক্রিকেট জগতের ক্রিকেট খেলোয়াড়দের কাছে এটা আমার মনে একটা অপমান। এখন তো মনে হচ্ছে আমার আগামী দিন যদি শাহরুখ খানকেও যদি কেউ বলে বসে যে ভারতীয় সিনেমায় শাহরুখ খানকে আর নেওয়া যাবে না, আমি জানি না এরপরে কি বলবো। আমার মুখে কোনো ভাষা নেই। এরকম একটা সিদ্ধান্ত কারা নিতে পারেন, কেন নিয়েছেন, এর বাস্তবিকতা কি আছে, আমি কিন্তু বাকরুদ্ধ। পরমাশিস, তোমার কাছে এই প্রশ্নটা আমার সঙ্গতপূর্ণভাবেই রাখবো। তুমি তো জানো যে 2024-এর 5 আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেরকম তলানিতে গিয়ে পৌঁছেছে, ঠিক সেরকম ভাবে ভারত এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের একটি বড় অংশের মানুষ, আমি যদি একেবারে স্পেসিফিক করি, তাহলে তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ভারত বিরোধিতা একটা সুর আমরা শুনে আসছি, এবং সেটা কিন্তু চওড়া হচ্ছিল ক্রমশই। এবং তার পেছনে বাংলাদেশের তরুণ সমাজের যৌক্তিক যে দাবি, সেই দাবিগুলো অবশ্য দিল্লি সম্ভবত জয়শঙ্করের বাংলাদেশ সফরের, বিশেষ করে বাংলাদেশের দেশনেত্রী বেগম প্রয়াত খালেদা জিয়ার শেষকৃত্যা অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশ ভারতের পক্ষ থেকে যেভাবে গিয়ে তাকে সম্মান জানানো হয়েছিল, এবং তারপর যেভাবে ভারত বাংলাদেশের এই দীর্ঘ সময়ের সুসম্পর্কের দীর্ঘ সময়ের যে একটা টালমাটাল সম্পর্কের যে দৃশ্য আমরা দেখছিলাম, তাতে কিছুটা হলেও ইতিবাচক একটা বাষ্প আমরা দেখতে শুরু করেছিলাম। নিঃসন্দেহে এটি তরুণ সমাজের মধ্যেও একটা ইতিবাচক
একটা কথা উঠছিল যে ন্যায্যতার ভিত্তিতে পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক রিবিল্ড বা রিকনস্ট্রাকটিভ ওয়েতে এগিয়ে আসুক। তুমি জানো ক্রিকেট এমন একটি খেলা, সেই খেলায় যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, নতুন ভোটার এবং আগামীর সম্পর্ক যারা নির্ণায়ক তাদের মধ্যে সরাসরি প্রভাব ফেলে। ভারত সরকারের এই সিদ্ধান্তটি শুধু কি ভারত সরকারের সিদ্ধান্ত? আমার কাছে তোমার 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 কাছে স্পেসিফিক প্রশ্ন, কেন্দ্রীয় সরকার যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে, আগামীর বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করার ইঙ্গিত দিলেন, সেই সরকারের থাকাকালীন সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইপিএল কর্তৃপক্ষ কিভাবে এই সিদ্ধান্তটি গ্রহণ করলো, যেখানে বাংলাদেশের তরুণ সমাজের কাছে আবার একটি নেতিবাচক বার্তা প্রায় এক প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠা পেল। আমার তোমার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন, এতে লাভ কি হলো? দেখো, একটা সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে আমি এখনো বলবো দুদেশের সঙ্গে দুদেশের কূটনৈতিক সম্পর্ক সরকারি পর্যায়ে থাকবে, সেটা কিন্তু সত্যি কথা। কিন্তু দুদেশের সঙ্গে দুদেশের সরকারি পর্যায়ের সম্পর্ক কাদের নিয়ে থাকবে? এদেশের সরকার যারা চালাচ্ছেন তাদের প্রতিনিধিত্ব মানে কাদের হয়ে রিপ্রেজেন্ট করে? দেশের মানুষের হয়ে তো। ওদের দেশের সরকারও তো সে দেশের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করে। তো দেশের মানুষের সঙ্গে মানুষের যদি সম্পর্কের সেতুতে একটা চিড় ধরে, একটা ফাটল ধরে, যেখানে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, সবকিছু করে তোলার চেষ্টা করা হচ্ছে 2024-এর 5ই আগস্টের পর থেকে ক্রমান্বয়ে 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এদেশে এই মুহূর্তে অবস্থান করছে। এক কথায় সে দেশে তার পরিবেশ থাকার পরিবেশ, তিনি উৎখাত হয়ে দেশে এসেছেন, আশ্রয় চেয়েছেন বলবো, যদি কথাটা ভুল না হয়। এখানে রয়েছেন আরেক দেশ, বাংলাদেশের আরেক প্রধানমন্ত্রী, তিনি পরলোকগত হয়েছেন। তার সাবেক প্রধানমন্ত্রী জানা যায় ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীর শোকবার্তা দেশের বিদেশমন্ত্রী নিয়ে গেছেন। আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী দিল্লির হাইকমিশনের অফিসে গিয়ে তার শোকবার্তা জানিয়েছেন এবং ভারতের বিদেশ মন্ত্রক বেশ কয়েকবার জানিয়েছে যে ভারত কিন্তু বাংলাদেশে একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়, স্থিতিশীল একটা শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায়। ভারত সরকার কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে আগামী দিন যেভাবে ছিল, মানে আগামী দিন ঠিক সেইভাবেই থাকবে, বিগত যা ছিল সেইভাবেই থাকবে, সে বার্তাও দিয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এই সিদ্ধান্ত কারা নিয়েছেন, সরকারের কতটা এর মধ্যে ইনভলভমেন্ট আছে, এটা প্রশ্নাতীত, অনেকটাই প্রশ্নাতীত। এটা কিন্তু একটু নাড়াচাড়া করলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। না, তোমাকে আমি একটু থামিয়ে বলছি। তোমাকে একটু থামিয়ে বলছি। তুমি তো জানো যে এই কেকেআর এর যিনি কর্ণধার শাহরুখ খান, তাকে গত কয়েকদিন ধরে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছিল, তাকে কোট আনকোট দেশদ্রোহী বলা হচ্ছিল, কারণ তিনি একটি নির্দিষ্ট ধর্মের মানুষ। আজকে আনন্দবাজার পত্রিকার নাম করে বললাম, আনন্দবাজার পত্রিকার অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধেয় একজন লেখক, উনি একটা কলাম লিখেছেন, সেখানে অসাধারণ মানে ওনার বক্তব্য যে শাহরুখ খানকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আর খান হিসেবে যে তিনি যে খান সেটা প্রমাণ করতে হয় না। তিনি এখন ভারতের মাটিতেই তার যে খান টাইটেল, সেই টাইটেলের কারণে তাকে যে বিব্রত হতে হচ্ছে সেটা তাকে প্রমাণ করতে হচ্ছে। অর্থাৎ তীক্ষ্ণ ভাষায় আমাদের দেশের যারা কিছু সংখ্যক মানুষ, যারা ধর্মীয় বিভাজনের নামে দেশটাকে কার্যত বিভাজনের রূপরেখা তৈরি করছেন, এই রকম পরিস্থিতির দিকে তারা ঠেলে দিচ্ছেন, এটা কি সামগ্রিক অর্থে দেশের স্বার্থ, সরকারের স্বার্থ, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক রক্ষার স্বার্থ, নাকি এর পেছনে অন্য কোনো একেবারে সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে বলে তুমি মনে করো? এটা গেল একটা প্রশ্ন। ভারতের গরিমা নষ্ট করা হচ্ছে আমি মনে করি। ভারতের পরিচয় কি এটা? কেন একটা ধর্মীয় উগ্রবাদ
কেন এখানে কার্যকরী হবে, কেন না, কিন্তু সেই ক্রিকেটের মাঠে সংখ্যাটা এটা কত? হবে, পরমাশিস, সাহিত্যে হবে, আমি তোমার ক্রিকেটে কাছে হয়েছে, এরপরে সাহিত্যে আমি হবে। তোমার কাছে একটা প্রশ্ন, সেই সংখ্যাটা কত? সাধারণ মানুষ নন কিন্তু। মাথায় রাখতে হবে, আজকে যারা তথাকথিত কয়েকজন টেলিভিশনে টক শোতে বললেন যে কেকেআর যদি কলকাতায় এরকম ভাবে একজন বাংলাদেশি ক্রিকেটার খেলতে আসেন তাহলে নিরাপত্তার বিঘ্নিত ঘটবে, এবং যারা কলকাতার একটা দুটো টেলিভিশন চ্যানেলে তারা রীতিমতো টক শো করে হুমকি দিচ্ছিলেন, সেই সংখ্যাটি কত? পরীক্ষা হয়ে যেত যে কজন মানুষ কলকাতায় এসে বাংলাদেশি একজন ক্রিকেটার, আমাদের কাছে আমরা যারা ক্রিকেট ভক্ত তাদের কাছে বাংলাদেশি, তাদের কাছে অন্য দেশের ক্রিকেটার তো আলাদা করে দেশ আমাদের কাছে বিবেচ্য নয়, আমাদের কাছে হচ্ছে তিনি যারা এই কথাটা বলছে, যারা এই কথাটা বলছে সে কালিদাসের মতন যে ডালে বসছে সেই ডাল কাটছে। যারা এই সমীক্ষা বলছেন, যারা এই আতঙ্ক ছড়াচ্ছেন, যারা এই আশঙ্কা করছেন, তারা দেশের গরিমাকে, দেশের গৌরবান্বিত পরিবেশকে নষ্ট করছেন। ভারতের জাতীয়তাবোধ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, গণতান্ত্রিক ভারতবর্ষ, তারা দেশের নাম কালিমা লিপ্ত করছেন। আজকে শাহরুখ খানকে কেন অপমানিত হতে হবে ভারতবর্ষের মাটিতে? শাহরুখ খানের অতীত জীবন কেউ জানেন? ফৌজি সিরিয়াল থেকে উঠে এসছে, ভারতীয় ফৌজের একটা সিরিয়ালে অভিনয় করেছিল, ফৌজি বলে একটা সিরিয়াল। সেই সময় গোটা ভারতবর্ষের আইকন ছিল সেই ফৌজি সিরিয়ালের সেই শাহরুখ খান যে চরিত্রে অভিনয় করেছিল। এখন তো সে বলিউড বাদশাহ। তা ভারতবর্ষের এই গরিমান্বিত পরিবেশকে যারা লঙ্ঘিত করছে তাদের ধিক্কার জানাই আমি মানসিকভাবে। আমি লজ্জাবোধ করছি। আজকে যদি বিসিসিআই এর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, পাল্টা বাংলাদেশ যে কথাটা বলছে, আজকে আমার দেশের কোনো প্লেয়ারকে, সচিন তেন্ডুলকারকে বা সৌরভ গাঙ্গুলিকে যদি অন্য দেশ এরকম করতো, আমরা একই স্ট্যান্ড পয়েন্ট নিতাম। আমরা নিতাম না? বুকে হাত রেখে বলুন যারা বলছেন, একই রকম বাংলাদেশ যারা এই কথা বলছেন। অবশ্যই একটা খেলায় বিষয়টা গুরুত্বপূর্ণ নিয়ে বিষয় দেখতে হবে, পরিকাঠামোগত, সম্প্রচার, অ্যারেঞ্জমেন্ট সবকিছু নিয়ে। কিন্তু মূল আবেগটা এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলা দেওয়ার মতন অবস্থা। পরমাশিস, বাংলাদেশ শুধুমাত্র তাদের দলকে এই বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে খেলতে পাঠাবে না, শুধু তাই নয়, এই চলমান আইপিএল কিন্তু তারা ব্রডকাস্ট করবে না, এবং ভারতীয় বিভিন্ন চ্যানেলেও তারা নিষেধাজ্ঞা আরোপ করছে ব্রডকাস্ট। সব মিলিয়ে তোমাকে একটু জানিয়ে রাখি, দেখো মুস্তাফিজ এবং আইপিএল এই বিষয়টি কিন্তু শুধুমাত্র মুস্তাফিজ কিন্তু শুধু এই বছরই খেলছে তা নয়, মুস্তাফিজুর রহমানকে চলতি আইপিএলে সবচেয়ে বেশি দামে কেনা হয়েছিল, আইপিএলে সবচেয়ে বেশি দামে কেনা হয়েছিল বাংলাদেশি একজন ক্রিকেটার, ক্রিকেট তারকা এবং নক্ষত্র। কেকেআর এর যারা সমর্থক, আমি কলকাতায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, তারা দায়িত্ব নিয়ে বলেছে যে কেকেআর এর এবার জয় পাওয়ার নিশ্চয়তা অনেক গুণ বেড়ে গিয়েছিল শুধু মুস্তাফিজুর রহমানকে এই দলে নেবার জন্য। তুমি ভাবো যে এই সিদ্ধান্তটি প্রায় 9 কোটি টাকার বেশি টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল, এই সিদ্ধান্তটি তো হুট করে আসেনি, তাহলে এই বাদ দেওয়ার সিদ্ধান্তটি হুট করে এলো কেন পরমাশিস? আমার তো কষ্ট হচ্ছে, ধর্মের ভিত্তিতে প্রতিভাকে এখানে ছোট করে দেখা হচ্ছে। ক্রিকেট তো একটা প্রতিভা, এইটা কি আমাদের ভারতবর্ষের পরিচয়? 1947 সালে দেশটা স্বাধীন কারা করেছিল? গোটা ভারতবর্ষের মানুষ। সেখানে কোনো ধর্মের ভাগ ছিল না। কেন এটা হবে? কেন এটা হবে? ভারতের জাতীয় সঙ্গীত যারা এটা করছেন, ভারতের জাতীয় সঙ্গীতটা কি অন্তর দিয়ে পড়েছেন? জাতীয় সঙ্গীতটা কি গেয়েছেন? এটা তো ভারতবর্ষ নয়, এটা নেতাজি সুভাষচন্দ্রের ভারতবর্ষ, এটা মহাত্মা গান্ধীর ভারতবর্ষ, এটা মৌলানা আবুল কালাম আজাদের ভারতবর্ষ, এটা ইন্দিরা গান্ধীর ভারতবর্ষ, এটা মহাত্মা গান্ধীর ভারতবর্ষ, এটা জওহরলাল নেহরুর ভারতবর্ষ। একই রকম আইপিএলও শুধুমাত্র কোনো লিগ নয়, তার চেয়ে অনেক বেশি। আইপিএল শুরু হয়েছিল তুমি জানো 2008 সালে। এবছর এই বছর আইপিএল এর 17তম আসর। এই লিগ শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট প্ল্যাটফর্ম পরমাশিস।
এখানে খেলতে আসবেন বিশ্বের সেরা ক্রিকেটাররা। কলকাতাও এবার আইপিএল এর একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা, অর্থাৎ ক্রিকেটের নজর থাকবে এই শহরের দিকে। আর এই প্রেক্ষাপট যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটি কলকাতার মুখও অনেকটা পুরল বলেই অনেকে মনে করছেন। তুমি কিভাবে দেখছো বিষয়টি? অবশ্যই, অবশ্যই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মিক সম্পর্ক, যে ঐতিহাসিক সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের, সেই সম্পর্কের অবশ্যই একটা আবেগে আঘাত পড়লো মনে আমি বিশ্বাস করি। আবেগে আঘাত করেছে। শোনো, বাংলাদেশের তরুণ যুব সমাজ নতুন বাংলাদেশ দেখতে চায়। সময়ের সঙ্গে পট পরিবর্তন হয়, মানসিকতা পরিবর্তন হয়। একটা জিনিস দেখতে হবে, আমি বিশ্বাস করি ভারতবর্ষের যারা ক্রিকেট প্রেমী তারা প্রত্যেকে এই জিনিসটাকে অপমানিত বোধ মনে করবেন। প্রত্যেকে যারা ক্রিকেট ভালোবাসে, একটা ক্রিকেট, একটা সাহিত্য, একটা সংস্কৃতি, একটা মানুষের একটা সরকারের, একটা দেশের সঙ্গে একটা দেশের সেতু বন্ধন হয়। আজকে শাহরুখ খানের সিনেমা বাংলাদেশে দেখানো হয় না, শাহরুখ খানের সিনেমা যুক্তরাষ্ট্রে দেখানো হয় না, শাহরুখ খানের সিনেমা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখানো হয় না, শাহরুখ খানের সিনেমা পাকিস্তানে দেখানো হয় না। আর পরমাশিস, মোস্তাফিজ কিন্তু একা নন। তুমি জানো আইপিএল এ বাংলাদেশের ইতিহাস এটা দীর্ঘ। এর আগে আইপিএল এ খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, লিটন দাস। মুস্তাফিজ এর আগেও কয়েকবার খেলেছেন। এই ক্রিকেটাররা যখন খেলেছেন তখন আইপিএল ছিল ভারত বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের একটা অন্যতম সেতু। ক্রিকেট, আমি আগেই বলেছি যে ক্রিকেট তরুণ প্রজন্মের, এই প্রজন্মের বা যে প্রজন্ম আগামীতে ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রজন্মের মধ্যে একটা সেতু বন্ধনের ভূমিকা পালন করছে এই ক্রিকেট। আর এই ক্রিকেটেই এই ছেদ পড়লো, এর অর্থ কূটনৈতিকভাবে অনেক বড় নেতিবাচক বার্তা যাচ্ছে ঢাকার কাছে, এবং সেই বার্তার কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তার পাল্টা প্রতিক্রিয়াও বাংলাদেশ সরকার দিতে শুরু করেছেন। এবার ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে এই ছায়াটা কত গভীর হতে পারে তুমি বলো? দেখো, এ তো মানে আমি তোমাকে বারবারই বলছি যে এই ধরনের উদ্বেগ, এটাকে বলে উদ্বেগ, এটা একটা ভারত বাংলাদেশের যে সম্পর্কের যে টানাপোড়েন চলছিল, যে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এই যে বাংলাদেশে এই যে অচলাবস্থা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকার এসে একটা বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার একটা উৎসব। সেখানে 26 তারিখে মানে 26 ফেব্রুয়ারির 12 তারিখে সেখানে নির্বাচন, ভারত সরকারের থেকে বার্তা দেওয়া হচ্ছে, পাশে থাকার বার্তা। আমাদের বিদেশমন্ত্রী যাচ্ছেন সেখানে, জানাজায় যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর, জানা যায় খালেদা জিয়ার। একটা নতুন আবেগের মধ্য দিয়ে, সেন্টিমেন্টের মধ্য দিয়ে নতুন সম্পর্কের সেতুবন্ধনের জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গায় একটা মানে একটা ক্রিকেটকে খেলা, যে জায়গায়, যে পরিবেশে ক্রিকেট, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, যেখানে এই সব মানে বিভেদ থাকার কথা না, যে জায়গাগুলো একটা সম্পর্কের সেতুকে আরো প্রগাঢ় করে, দৃঢ় করে, শপথ নেয় যে আমরা একসঙ্গে থাকবো, অঙ্গীকারবদ্ধ থাকবো, সেই জায়গায়, সেই প্ল্যাটফর্মে গিয়ে যদি এরকম ধর্মভিত্তিক পরিবেশ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এই সম্পর্কের তৈরি করার চেষ্টা করা হয়, এবং দেশের একজন এত বড় অভিনেতা বা শাহরুখ খান আমাদের দেশের একটা গর্ব, তাকে যদি দেশের মাটিতে একটা ধর্মের কারণে অপমানিত হতে হয়, এর চাইতে লজ্জার এটা মানে আমি বলবো এর দিয়ে আমরা দেশ আমাদের পরাধীন ছিল, সেখানেও তাহলে একটা বলতো যে আমার দেশ পরাধীন, আমাদের উপরে কেউ মানে এই রাজ করছে। আমরা তো স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি 1947 সালের পরে, আজকে আমরা 2026-এর 4 জানুয়ারি গিয়ে কথা বলছি। সেখানে এই পরিবেশ দেখব কেন? দেখব কি কারণে? দেখব কোন প্রেক্ষিতে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে, হলফনামা দিয়ে দাখিল করা হোক, জানানো হোক দেশবাসীকে, ক্রিকেট প্রেমীদের জানানো হোক আমরা বিদেশের প্লেয়ারদের খেলা দেখি না। কি কারণে? তার নিরাপত্তার কথা ভেবে? একটা দেশকে, একটা প্লেয়ারকে যদি আমরা নিরাপত্তা দিতে না পারি, সরকার কি বলেছে নিরাপত্তা দিতে পারবে না? কারা বলছেন? কারা আশঙ্কা করছেন? কেন আশঙ্কা করছেন? তাদের কাছে কি যুক্তি আছে, কি এভিডেন্স আছে? নিজের দেশকে ছোট করছেন অন্য দেশের কাছে। রাখবেন না সম্পর্ক সেটা আলাদা ব্যাপার, তাহলে মুছে দিন, কেটে দিন, সব ব্যান্ড করে দিন।
এটা কি? এই দ্বৈরথ কেন? সরকার একদিকে প্রচেষ্টা চালাচ্ছে আর আরেকজন এরকম একটা কাজ করছে। আমি ভারত সরকারের কাছে নির্বন্ধ অনুরোধ করব, আমি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমাদের দেশের গরিমা যাতে নষ্ট না হয়। আপনি গোটা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন, গোটা পৃথিবীর বুকে দাঁড়িয়ে। এই জিনিস বন্ধ করুন, বন্ধ করার ব্যবস্থা নিন। এতে আমাদের দেশের গৌরব আমার মনে হয় নষ্ট হচ্ছে। আমি ব্যথিত চিত্তে বলছি, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এই রকম সম্পর্ক, উগ্রতা, আমাদের উগ্রতা বন্ধ করতে হবে। আমাদের হিন্দুদের যদি ওদেশে কেউ কিছু করে, আমরা সেটা কূটনৈতিকভাবে, প্রশাসনিক স্তরে, পররাষ্ট্রনীতিতে, কূটনীতিতে যেরকম হবে তার সেইভাবে মোকাবিলা করব। কিন্তু শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, ঐতিহ্য, যেগুলো আমাদের দেশের ঐতিহ্য, একটা প্লেয়ারকে আসতে বারণ করে আমার দেশের ঐতিহ্য, আমার গরিমা নষ্ট হচ্ছে। না, আসতে বারণ করছে, কিন্তু আমাদের দেশে একটা ধর্মের ভিত্তিতে নয়। পরমাশিস, তাকে তো মুস্তাফিজুর রহমান তো নিজের ইচ্ছে এখানে আসেননি, তার সঙ্গে চুক্তি হয়েছে। তাকে অন্যান্য বিদেশি প্লেয়ার যেভাবে সম্মানের সঙ্গে নিলাম হয় এবং সেখানে সেই একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনা হয়েছে, সসম্মানে উনি মানে এসেছেন। আমাদের দেশে তো এই জাতীয় ক্রিকেটারদেরকে সম্মানিত করে আনা হয়, চুক্তিবদ্ধ করা হয়, তাহলে কোন অঙ্গুলি হেলনে, কোন শক্তির দ্বারা সেটাকে আবার বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে? এবং এই সিদ্ধান্ত কারা দিল, কারা দিলেন, এই সিদ্ধান্ত কারা দিলেন, কাদের কাদের নির্দেশে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালিত হয়? আমি তো জানি না, আমি জানি না আইসিসিতে গিয়ে এই বিষয়টি কোন জায়গায় দাঁড়াবে। ভারতের মান কি উচ্চতায় যাবে? খেলার মাঠে একটা প্লেয়ার কম খেললো বেশি খেললো সেটা আলাদা ব্যাপার, খেলার মাঠে পারফরমেন্সের সময়। দেখো, বাংলাদেশ এরই মধ্যে বলেছে, তুমি জানো যে সম্ভবত মার্চে শুরু হচ্ছে টি-20 যে বিশ্বকাপ, এই পুরুষদের যে বিশ্বকাপ, সেটি শুরু হচ্ছে। ভারত এবং শ্রীলঙ্কা দুটো দেশই হোস্ট। বাংলাদেশের পক্ষ থেকে বলেছে যে এই বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে না। এক্ষেত্রে তো গোটা বিশ্বকাপ, এই এত বড় একটি কর্মযজ্ঞও তো অনিশ্চিত হয়ে যাচ্ছে বলে আজকে এখনো পর্যন্ত মনে হচ্ছে। আমি জানি না আইসিসির কাছে কি করণীয় আছে, বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শেষ পর্যন্ত তারা কিভাবে এই ক্ষতে প্রলেপ লাগাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি জানো যে এটা তো মনে হয় যে সমস্যাটা আমরা তৈরি করলাম। তুমি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্প্রতি যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে একটি ম্যাসাকার হয়েছে, কলকাতার মুখ পুড়েছিল, ঠিক আবার কলকাতার মুখ পুড়লো কেকেআর এর এই মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে একটি কয়েকজন মানুষের হুমকির কাছে কলকাতার নিরাপত্তা, সামগ্রিক নিরাপত্তা কাঠামো এবং আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো প্রশ্নের মুখে পড়লো। আমি জানি না যে মেসির ঘটনাকে আমি কাছ থেকে দেখেছিলাম। আমি জানি না যে আমি এখনো তো প্রশ্ন তুলতে চাই, মেসি যতক্ষণ মাঠে ছিলেন বা যতক্ষণ তার নির্ধারিত সময়সূচিতে থাকার কথা ছিল, তার মনে হয় 25% সময় কিন্তু সে সেখানে থাকেননি। কেন এই অরাজকতাটা সৃষ্টি হয়েছিল? একটি মাঠে একটি ভিআইপি প্লেয়ার, তার সঙ্গে কিছু লোক ছিল অবশ্যই, কিন্তু তার থাকাটা তো, মানুষ অধৈর্য হয় কখন? শেষ পর্যন্ত যখন আর মানুষ ওনাকে একবার দেখার সুযোগ পেল না, সেই সময়টা কিন্তু আমরা দেখার সুযোগ পাইনি। যে সময় মেসি ঢুকেছিলেন এবং যে সময় পর্যন্ত অনুষ্ঠান সূচি হওয়ার কথা ছিল, তার 25% সময়ও কিন্তু মেসি মাঠে ছিলেন না। আমি জানি না কোন অজানা কারণে একটা মানে বিচ্ছুরণের মতন ছড়িয়ে পড়লো একটা অশান্তির বাতাবরণ। এটা যুক্তি হতে পারে না, কারণ হচ্ছে আমি বলছি এটা যুক্তি হতে পারে না পরমাশিস। কেন? যদি আমি তো আমায় বলতে দাও, আমি বলছি তো কোন অজানা কারণে অশান্তি সেদিন হয়েছিল। এক, দুই, আমাদের কলকাতা শহরকে অপমানিত করা হচ্ছে, তার মানে একটা। না, আমি ধরে নিচ্ছি, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে যারা এই সিদ্ধান্তটি নিচ্ছেন নিরাপত্তার বিষয়, মেসির যে মেসিকে নিয়ে যে আয়োজন হয়েছিল কলকাতাতে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণে যেহেতু কয়েকজন লোক তারা দাবি করেছেন যে সে কেকেআর এর কর্ণধার শাহরুখ খান দেশদ্রোহী এবং বাংলাদেশি একজন ক্রিকেটারকে এনে কেন খেলবে, কারণ বাংলাদেশের অভ্যন্তরে তো ভারত বিরোধী একটা জিগির উঠেছে, তার প্রতিবাদ তো করতে হবে। ধরে নিলাম যার প্রতিবাদে যারা দাঁড়াবেন সেই হুমকিতেই ভয়ে একেবারে ততস্থ হয়ে গেল এবং পুরো
অনুষ্ঠান তাকে বাতিলই করে দেওয়া হলো, ঠিক আছে ফাইন, বাতিল করেছেন। কলকাতা ছাড়াও তো নিরাপদ শহর তো রয়েছে, ছিল। না, অনেকে তো বলেছিলেন, মেসিকে কলকাতায়, মেসিতে অন্য অন্য রাজ্যে তো মেসির ফাংশন ভালোভাবে সম্পন্ন হচ্ছে, তাহলে সেখানে করার কথা বললেন না কেন? আমার তো প্রশ্ন সেখানে রয়েছে। আমি যে প্রশ্নটা তুলতে চাইছিলাম, মেসি বোধহয় 1 ঘন্টা মাঠে থাকার কথা ছিল। কতক্ষণ ছিল মাঠে? তুমিও ছিলে, আমিও ছিলাম। আমি যদি দেখি যে 1 ঘন্টা পরও কোনো দর্শক তাকে দেখতে পেল না, তার যা মাঠে কর্মসূচি ছিল, আমরা তো দেখেছিলাম মেসির যে এত বড় স্ট্যাচু, নিরাপত্তা তাকে তো অনলাইনে মানে ভার্চুয়ালি করা হয়েছিল, নিরাপত্তা তো ছিল, আমাদের কাছে তো খবর ছিল, সরকারের কাছে তো খবর ছিল, একটা করে যদি তার একটা নিরাপত্তার, একটা আন্তর্জাতিক প্লেয়ার নিরাপত্তার প্রশ্ন আছে, তাকে তো পাবলিকালি নিয়ে যাওয়া হয়নি। তাহলে আজকে কারা এই আশঙ্কাটা বোধ করছে? কাদের কাছে খবর আছে? কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? মানে নিরাপত্তার হুমকিটা, এই হুমকিটার গুরুত্ব দেওয়ার মানে কি? মানে কত বড় সংগঠন বা কত কোটি লোক এই নিরাপত্তার হুমকি দিয়েছেন আমি তো জানি না। একটা হুমকির কাছে আমরা পিছিয়ে যাব? আমার দেশের গরিমা নষ্ট হবে? আমরা একটা ক্রিকেট প্লেয়ারকে কথা দিতে পারবো না? ভারত বাংলাদেশের সম্পর্ক যারা একদিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আবার অন্য দিক থেকে পিছিয়ে দিচ্ছেন, কার কি লাভ, কি উদ্দেশ্য আমাদেরও জানা নেই। আমরাও আজকে আপনাদের সঙ্গে সমস্বরে বলবো যে এই প্রশ্নের উত্তর আমরাও চাই দিতে হবে, এবং সেটা অবশ্যই দুই দেশের মানুষের স্বার্থে। মুস্তাফিজকে বাদ দিয়ে কি সমস্যার সমাধান হলো, নাকি ক্রিকেটকে সম্পর্কের সেতু বানানোর আরো একটা সুযোগ আমরা নষ্ট করলাম? আইপিএল শুধু লিগ নয়, এটা একটা বার্তাও, আর এই বার্তাটি দুই দেশের মানুষ কিভাবে নিল সেটাই এখন সবচেয়ে বড় প্রাসঙ্গিক প্রশ্ন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।